শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে আপনাদের জানিয়ে রাখি ফ্রন্ট পেজ মূলত আসলে দিনের যে আলোচিত সংবাদগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়ে থাকে সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করি। তাই আলোচনায় যাওয়ার আগে প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর সংবাদ শিরোনাম করেছে তারা, ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুত, দেশে মোট গ্যাস ক্ষেত্র 29টি, উৎপাদনে রয়েছে 20টি। সবশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা শিরোনাম করেছে, ডাকসুতে 2টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 2 ছাত্রী। রাকসু নিয়ে তারা শিরোনাম করেছে, আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা। জাকসু নিয়ে তাদের স্টোরি হচ্ছে, ক্যাম্পাসে থাকবে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও বিজিবি। আরেকটি শিরোনাম তারা গাজীপুর নিয়ে করেছে, কমিশনার থাকে ঢাকায়, সড়ক বন্ধ করে ঢোকেন গাজীপুরে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এনএসআইয়ে সদর পেয়ে হাসিনার মামাতো ভাই, পাকিস্তানের টার্গেট কিলিংয়ে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থার গ্রেপ্তার 6। আরেকটি শিরোনাম করেছে তারা, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের প্রত্যয়। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, উপদেষ্টারা অসহায়, আমলারা সব কিছু নির্ধারণ করেন, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি শিরোনাম তারা করেছে, রোহিঙ্গা সংকট নিয়ে 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরও 1.5 লক্ষ। রাজশাহীতে সিইসি জানিয়েছেন, সরকার চাপ দিলে চেয়ারে থাকব না, পিআর পদ্ধতি সংবিধানে নেই। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিএনপি চায় সংসদে, জামাত গণভোটে, এনসিপি গণপরিষদে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের এই শিরোনামটি তারা করেছে। আরেকটি স্টোরি করেছে, অনুপ্রবেশের মধ্যেই আজ শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, উপেক্ষিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা, আওয়ামী নষ্ট প্রশাসন বহাল। আরেকটি শিরোনাম করেছে, নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, সম্পত্তি নিয়ে বিরোধ, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন 67 বছর বয়সী নারী। আরেকটি শিরোনাম, ফুটপাতে দখল, চাঁদাবাজির পুরনো চিত্র। বিমান নিয়ে তারা একটি স্টোরি করেছে, বিমান ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভূমিতে ডিজিটাল ভোগান্তি। আরেকটি শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে, তাদের স্টোরি হচ্ছে, জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য স্পষ্ট, সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালবেলার শিরোনাম, ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট। জুলাই জাতীয় সনদ নিয়ে তারা নিউজ করেছে, আপত্তি অভিযোগ অঙ্গীকারনামা নিয়েই ইসহাকদার ঢাকায় নেমেই রাজনীতির মাঠে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, অনড় অবস্থানে দলগুলো, যারা পিআর চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, বলেছেন সালাউদ্দিন। আরেকটি স্টোরি করেছে তারা, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জয়ের জটিল সমীকরণ। দৈনিক দেশ রূপান্তর, মার্কিন পাল্টা শুল্ক উভয়ের জন্য লাভজনক হয়েছে। আরেকটি শিরোনাম করেছে, কাছেই ভোট, পেছনে কথা, ঢাকায় ইসহাকদারের ব্যস্ততম দিন। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক নেতাদের আলোচনা। আরেকটি শিরোনাম, অর্ডিন্যান্সে আশঙ্কা, জুলাই সনদ বাস্তবায়নে সমাধান গণভোটে। অর্থনীতিতে মিশ্র সংকেত, রেমিট্যান্সে উল্লম্ফন, বাড়ছে রিজার্ভ, চাপ রাজস্বে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, দফায় দফায় বৈঠক, কি ঘটছে অন্তরালে। আরেকটি শিরোনাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচিত সরকার। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে। আরেকটি শিরোনাম, অর্ধযুগ পর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে 2026-এর এইচএসসি পরীক্ষা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের মেইন হেডলাইন করেছে, ডিভিশনস ওয়াইড অ্যান্ড ওভার জুলাই চার্টার্স স্ট্যাটাস ইমপ্লিমেন্টেশন, সো ফার 24 parties submit feedback, commission to sit with experts, parties align. জামাত
এনসিপি ফর ফুল ইমপ্লিমেন্টেশন বিফোর দ্য আপকামিং ইলেকশন। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে তারা একটি হেডলাইন করেছে, হাউজিং ফুড মে টপ দ্য ম্যানিফেস্টো। দ্য নিউ এজের মেইন হেডলাইন্স, efforts for four false alliances underway. Another headlines, disputes undermine state reform. Mirza Fakhrul. Another headlines, economic strategy for next government underway. আজিজ ভাই, এই ছিল বিভিন্ন জাতীয় দৈনিকগুলোর আজকের শিরোনাম যেগুলো আমরা দেখলাম। আমরা শুরুটা করতে চাই রাজনৈতিক বিষয়গুলো দিয়ে, যেই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা শোনা যাচ্ছে, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন। আমরা যেই খবর দেখলাম, যে ভালো খবর হচ্ছে ডাকসুতে দুটি হলে দুটি সম্পাদকীয় পোস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনগুলো নিয়ে এত কথা হচ্ছে কেন? বিশেষ করে ভিসি গতকালকে যেটি বলেছেন যে নির্বাচনে যদি বাধা আসে সেই ক্ষেত্রে তিনি সরে গিয়ে সব বলে দেবেন। আসলে কি বলার থাকতে পারে তার? ধন্যবাদ আপনাকে। দেখেন, সব বলে দেবেন, উনি কি বলে দেবেন বলা মুশকিল। ইনি অল্প কথা বলেন, তিনি রাজনৈতিক ট্যাগও তার গায়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে তাকাই, তাহলে এখানে মেজর প্যানেল বিএনপি সমর্থিত ছাত্রদল, জামাত সমর্থিত শিবির, এটা দুটো প্রধান প্যানেল। কিন্তু শিবিরের প্যানেল, তাদের তো অনেকেই ছাত্রলীগ হিসেবে কিন্তু তখন আন্দোলন করেছে। তার মানে অনেকে বলে এটা গুপ্ত শিবির। এখন গুপ্ত শিবির কতগুলো আছে এটা তো অ্যাসেস করা যাচ্ছে না। হলগুলো ভার্চুয়ালি তাদের দখলে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, সবসময় ছাত্র দলকে যে 17 বছর ঢুকতে দেওয়া হয় নাই, ছাত্রলীগের সাথে ছাত্র শিবির ছিল, তারা ছাত্র দলকে পিটিয়েছে। সুতরাং এখানে তো তারপরে ছাত্র দল কমিটি, হল কমিটি দিল, তার বিরুদ্ধেও আন্দোলন হলো। তো সুতরাং একটা অসম লেভেল প্লেয়িং ফিল্ডের যে প্রশ্ন আগে উঠেছিল, ফিল্ড নাই, এটা কিন্তু যুক্তি আছে। কারণ ছাত্র শিবিরের ছাত্ররা হলে আছে, ছাত্র দল কিন্তু এখনো বাইরেই বেশি। সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড তো হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে তো ছাত্রই ভোট দিবে। তো সুতরাং এখানে কিন্তু এই যুক্তিটা আছে। এখন গোপন কথা ওনার কাছে কি আছে আমি জানি না। ওনার কাছে গোপন কথা তো আমরাও জিজ্ঞেস করতে পারি যে আপনার ছাত্র শিবির এখন যে প্রশ্ন আসছে, যেহেতু ওপেন রাজনীতি, ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন সব তো ওপেন হবে, এখানে গুপ্ত সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবে কেন? আমার সহজ প্রশ্ন। এদের সব প্রকাশ্যে আসা উচিত। কে কোন দলের ছাত্র সংগঠনই করুক, তার পরিচয় দিক খোলা। তাদের পরিচয় দিয়ে তো নির্বাচনে অংশ নিয়েছে, বা তারা তো এই প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছে। সেটা কখন হলো? যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, তখন ঢাকা ইউনিভার্সিটির ভিসি সব ছাত্র সংগঠনকে ডাকলো, তখন হঠাৎ করে একজন পরিচয় দিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রেসিডেন্ট। সে কিন্তু ছাত্রলীগের ছিল, সে হেলমেট বাহিনীও ছিল, সে সব ছাত্রদেরকে মারছে, তো নিরীহ ছাত্রদেরকে তো অত্যাচার করেছে ছাত্র শিবির। কিন্তু যারা নির্বাচন করছে তাদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগ রয়েছে? না, যিনি ভিপি ক্যান্ডিডেট তিনিই তো প্রথম ঘোষণা দিছে। ওর পরের থেকেই তো প্রশ্ন আসছে যে গুপ্ত শিবির নামকরণটা ওই জায়গায় আছে, যে সে ছাত্রলীগ করতো, সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগ পরিচয় দিয়ে চলতো, সে সব ছাত্রলীগের সাথে যত অত্যাচার অনাচার সবটার সাথে সে যুক্ত ছিল। কিন্তু এখন হঠাৎ করে 5ই আগস্টের পরিবর্তনের পরে সে কিন্তু ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তা আমার বক্তব্য হচ্ছে, ছাত্র শিবির কতগুলি আছে? আমি যদি প্রশ্নকে আপনি জানেন, আমিও জানি না। আমিও এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এই ছাত্র শিবির যেখানে আপনি গুপ্ত সংগঠন বলছেন, তাদের আসলে কতগুলো সমর্থন থাকতে পারে বা কত শিক্ষার্থী থাকতে পারে যে তাদেরকে নির্বাচনে কাউন্ট করার মতো অবস্থানে আসতে পারে? শোনেন, ওই আন্দোলনের সময় আপনার এক ছেলেকে এক পুলিশ গলা খুব চিপে ধরে আটকায় আছে। তা আরেকজন বলতেছে, ছাত্রের সহপাঠী বলতেছে, হ্যাঁ ও আমার ও কয় শিবির। ও কইতেছে যে, পুলিশ কইতেছে না ও শিবির না, পুলিশ বলতেছে শিবির। তার চোখে গগজ দেয়া। আমি একটা লিটারেচার পড়েছিলাম যে একটা গগজ তৈরি করেছে চীন, যেটা দিয়ে চোখে দিয়ে তাকাইলে আপনার মোটিভ ধরা যাবে, আপনার পরিচয় ধরা যাবে। অর্থাৎ
ইনফরমেশন ইন্টেলিজেন্সের ওটার মতো। তো এটা হায়ার করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ইলেকশনের আগে সবার পরিচয় প্রকাশ করুক। হ্যাঁ, কারণ গুপ্ত সংগঠনের তো নির্বাচনে অংশ করার অধিকার নাই, কেন করবে? ওই আন্ডারগ্রাউন্ডে যাক তারা। এটা এই গুপ্ত রাজনীতি কিন্তু ভয়াবহ। এটা জামাত, আপনি জামাত না আমি জামাত, এটা বুঝবেন কেমন? আপনি এখানে 4 জন বসে আছি, কে জামাত বলেন? বলতে পারবেন? কারণ জামাতের লোক তো আওয়ামী লীগের ভিতরে ঢোকা ছিল, বিএনপির লোক সব দলের ভিতরে ঢোকা, অনুপ্রবেশকারী তো জামাত। এই জন্যই কিন্তু যদি নির্বাচনটায় সমস্যা তৈরি হয়, এই কারণে তৈরি হবে। আপনি যেটা বলছেন 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন ছাত্রী, 2 জনই ছাত্রী হতে পারে কোনো পদে, ওটা কিন্তু ভিপি জিয়েছে না, অন্য পদে দুটি হলের সম্পাদক হতে পারে। কিন্তু আমার মেজর কোশ্চেনটা হচ্ছে কয়েকটি দল হয়েছে, একটা ছাত্র দলের প্যানেল, একটা শিবিরের প্যানেল, একটা স্বতন্ত্র প্যানেল, হ্যাঁ ওবামার নেতৃত্বে একটা স্বতন্ত্র, ওরা বৈষম্য জাতীয়, আর একটা বাম, এটা মেজর যে প্যানেল 3টা। এখানে বলা যায় যে মেজর বিএনপি বা ছাত্র দল অথবা ছাত্র শিবিরই জিতবে আর কি। যে কেউ হয়তো মিক্সড হতে পারে বা একদিকে সুইং করতে পারে, কিন্তু এখন এবারের কিন্তু অ্যাসেস করা যাচ্ছে না। এবারে নির্বাচনে কি যে এই নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদেরও কি ব্যাকএন্ডে কোনো ভূমিকা থাকতে পারে? দেখেন, কিছু তারা তো ইউনিভার্সিটিতে বলা হয়েছে যে ইউনিভার্সিটির ছাত্র সেই ভোটার, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তো তাদের তো কিছু সংখ্যক লোক তো ছাত্র তো হলে আছে, তারা হয়তো একদম সাধারণ ছাত্র হইতে পারে, সমর্থক আছে। আর ছাত্র লীগের যে কে, এটাও তো মুশকিল, কারণ অনেকে গণ রুমে রাখছে, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে বাধ্য করেছে মিছিলে যাওয়ার জন্য, এরকম করেছে তো। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন কিন্তু একটা হেট্রোজেনিয়াস সিস্টেমে আছে। আপনার কে ছাত্রলীগ করে, কে শিবির করে, কে ছাত্র দল করে, বেছে করা মুশকিল। হ্যাঁ, বিশেষ করে শিবির এবং ছাত্রলীগ, এটা কিন্তু বাছাই করা মুশকিল। আপনার ছাত্রলীগের আপনি দেখেন, যে ইউনিভার্সিটি ভর্তি হতো তাকেই গণরুমে নেওয়া হতো, তাকেই টর্চার করা হতো, তাকেই মিছিলে নেওয়া হতো। তা আপনি মিছিলে দেখলেই ছাত্রলীগ ভাবতেছেন। আর তো এই যে শিবিরের ভিপি হয়তো মিছিল করছে, সে তো সব ইয়েতে, তেমন কি ছাত্রলীগ আছে? নাই তো। সুতরাং এইটা পরিষ্কার হওয়া উচিত ছিল, আরো কিছুদিন যেতে দেওয়া উচিত ছিল। আমার মনে হয় জাতীয় নির্বাচনের পরে হলে এইটা খোলসা হতো। এখন তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়েছে। এখন ধরেন এটা নিয়ে কিন্তু আমার ধারণা এই জন্যই ভিসি সাহেব যে সন্দেহ প্রকাশ করেছে, এসব কারণ উনি তো আন্ডারগ্রাউন্ড পার্টি নিয়ে ইলেকশন করতেছে। সমস্যা তো হতে পারে, আন্ডারগ্রাউন্ড পার্টি কোনটা, ছাত্র লীগ কোনটা সদস্য, আপনি একদিন মিছিলে গেছে ছাত্রলীগ কইতে পারেন না, কারণ সে তো বাধ্য, ইউনিভার্সিটি হলে থাকতে হলে সে বাধ্য করেছে, ছাত্রলীগ বাধ্য করছে তাকে গণরুমে থাকতে, তাকে মিছিল করতে। তো সে তো হয়তো পরে দেখা যাবে এরকম ওই ভিপি ক্যান্ডিডেট শিবির আছে, বা ছাত্র দলের সমর্থক আছে, বা অন্য বাম দলের সমর্থক আছে। সুতরাং এইটা পরিষ্কার হওয়া উচিত ছিল, আমরা এই ছাত্র সংসদের অন্যগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যে রাজশাহীর কথা শোনা যাচ্ছে, মনোনয়নপত্র বিতরণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা শোনা যাচ্ছে। আর জাহাঙ্গীরনগরের যেই বিষয়টি আমরা শুনছি যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত সেখানে সেনাবাহিনী বা বিজিবি মোতায়েনের মতো ঘটনা ঘটতে যাচ্ছে, আসলে এই নির্বাচনে সেনাবাহিনী বা বিজিবি মোতায়েনের প্রয়োজন পড়ছে কেন? না দেখেন, এখানে আমরা ইউনিভার্সিটি লেভেলে পুলিশ পর্যন্ত সর্বোচ্চ টলারেবল, একেবারে বিজিবি সেনাবাহিনী নিয়োগ করা, এটা আমার কাছে মনে হয় মাত্রাটা বেশি হয়ে গেল। তবে ওখানে ইয়াং ভিসি, আমি জানি সে খুব বেশ কঠোর। আমার মনে হয় সে কোনোভাবেই কোনো রকম মানে ইলেকশন নিয়ে কোনো কথা উঠুক সেটা সে চাচ্ছে না, এই কারণে বোধহয় এক্সট্রিমে চলে গেছে। তবে আমার কাছে মনে হয় বিজিবি সেনাবাহিনী মোতায়েন এটা একটা ইউনিভার্সিটি নির্বাচনের জন্য এটা এক্সট্রিম হয়ে গেল। ওখানে শিক্ষকদের কথাও তো শোনে এখন। ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর ইউনিভার্সিটির ছাত্র তো আমিও ছিলাম, এখনও কিন্তু ইউনিভার্সিটির শিক্ষকদের কথাও শোনে। ওখানে শিক্ষকরাও তো এটা চেক দিতে পারতো, খালি ইলেকশন কমিশন না, শিক্ষকরাও নামতে পারতো, পুলিশ থাকতো, আনসার থাকতো, এগুলি থাকতো। ওখানে সিকিউরিটির লোক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক সিকিউরিটি আছে। এর ভিতরেও আমার মনে হয় নির্বাচনটা নিরপেক্ষ করা যেত, সমস্যা হতো না। তবে এটা একটু বেশি হয়ে গেছে, সেনাবাহিনী বিজেপি, শুনতে কেমন লাগে না? এবারে জাতীয় নির্বাচনে যা বলি ওইরকম হয়ে গেছে। তো এত কঠোর
না হলেও পারতো আমার মনে হয়। জি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে তিনি বলছেন উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, বেশিরভাগ ক্ষেত্রেই সবকিছু নির্ধারণ করছেন আমলারা। তার এই মন্তব্যের কারণ কি? আসলে কোন কোন ক্ষেত্রে আমলারা আসলে বেশি ডমিনেট করছে? দেখেন, আলমগীর ভাই অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত মানুষ এবং সে পরিষ্কার মানুষ। তিনি যে বলেছেন ফ্লাডলি, আমি ঠিক এতটা একমত না হলেও আমি বলবো একজন উপদেষ্টার স্বামী আপনার এনার্জি প্রতিমন্ত্রীর প্রপার্টির নেওয়া আছে, পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে, তার প্রপার্টি বিক্রি করতেছে। একজন ওই উপদেষ্টার আত্মীয় আপনার উত্তরের প্রশাসক সিটি কর্পোরেশনের, ওর আত্মীয় এই যে সাদা পাথর তোলা না মূল নায়ক। তো এটা আমলারা সব করলে এরকম করে কেন? অনেক আমরা শুনছি না 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, প্রমাণ আছে তার কাছে, বলছে না? তো এটা প্রমাণ হয় না কেন? চিঠি চায় না কেন? তো আমার বক্তব্য হচ্ছে যে শোনেন, এই সরকার আসলে প্রশাসনটা আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ করতে পারে নাই, কোনো জিনিস ডিসিপ্লিন আনতে পারে নাই। তবে দুটো লোক কিন্তু মোটামুটি শক্তিশালী হয়েছে, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর একটা অর্থ উপদেষ্টা। এই দুটো লোক মোটামুটি কম্পিটেন্ট, দুটো সাইড মোটামুটি ঠিক আছে, আর বাকি সব এলোমেলো, খালি কথা। হ্যাঁ, আপনি বলেন প্রশাসনে ধরেন ডিসি পদায়ন যখন করে তখন তো আপনি শুনছেন, আপনার তো লেগ ওয়ার্ক করেন রিপোর্টার হিসেবে, ডিসি পদায়ন নিয়ে টাকা পয়সার কেলেঙ্কারি বিনিময়ে আসছে না? ওখানে একটা ছাত্র, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র দেওয়া হয়েছে, এবং প্রশাসন ক্যাডারে থেকে সব ডিসি নিয়োগ করা হলো, পরে অনেককে উইথড্র করছে। তো প্রশাসন ট্রমাটাইজ, কাজ করে না। 1, 2 হলো এও তো আছে যে অনেকে প্রেসারে পড়ে প্রমোশন হবে না, ট্রান্সফার হয়ে যাবে, ব্যাড প্রসেসিং হবে, এ কারণেও ফেসিবাদের দোষরি করছে। 7 দিনে পরে 5ই আগস্টের 7 দিন পরেই বণিক বার্তা কিন্তু একটা রিপোর্ট করেছিল যে প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর। ইচ্ছাই হোক, আর আমার বক্তব্য হচ্ছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনি সেই প্রশাসন ক্যাডার থেকে সবগুলো ডিসি আপনার নিয়োগ দিলেন কেন? আরো 25টা ক্যাডার আছে, আপনি নিয়ে 7 দিন ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে এত আইনস্টাইন হতে হয় না ডিসি হইতে। 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিলে তো হয়। যেমন আপনাদের ইলেকশন, রিপোর্টার্স ইউনিটির ইলেকশন, আমি তো ইলেকশন কন্ডাক্ট করি, কমিশনার, আমার তো চেয়ারম্যান, আমি তো কোনো সমস্যা হয় না। এখানে তো ভোটার প্রায় 3000-এর কাছাকাছি, কোনো সমস্যা হয় না। অর্থাৎ মানসিকভাবে ফেসিবাদী সরকারও প্রশাসনের উপর নির্ভর করছে, এই সরকারও প্রশাসন একইভাবে সরকার চালাতে যাচ্ছে। আপনি বলেন পুলিশ আপনার যখন দায়িত্ব পালন করলো, পুলিশ শুরুতে পুলিশ তো শর্ট, আপনি দেখেন জাতিসংঘ রিপোর্ট দিল 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত 1400 মানুষ মারা গেছে, জাতিসংঘের রিপোর্ট। আর এই সরকার দিল 5ই আগস্ট পর্যন্ত রিপোর্ট দিল 884 জন মারা গেছে। তাহলে এই গ্যাপটা যদি আমি ধরি, জাতিসংঘের রিপোর্ট যদি সত্য ধরি, তাহলে 84 - 1400, এতগুলো লোক এই 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মারা গেছে। তারা কারা? এটা আইডেন্টিফাই করবেন না আপনি? আপনি দেখেন 5ই আগস্টের পরে প্রায় 50% পুলিশ স্টেশন আক্রমণ হয়েছে, পুড়ে গেছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, এটাকে ইন্ডিমেন্টি দেওয়া হয়েছে। পুলিশ তখন একটা মামলা করতে চাইছে, তখন এই সরকার থেকে বলা হয়েছে না, অভ্যুত্থানের সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। হ্যাঁ, তো আপনি ধরেন ওই পার্টটা তাদের ব্যাপার ছেড়ে দিলাম। এখন পুলিশ তো শর্ট ছিল, আপনি আনসার নিতেন, ভিডিপির থেকে নিতেন, বৈষম্য বিরোধী ছাত্রদের সদস্য ছিল অনেক গ্রামে গঞ্জে, বহু লোক বেকার, আমাদের দেশে বহু লোক বেকার, বহু তরুণ বেকার, আপনি ওখান থেকে রিক্রুট করতেন। আর্মি আপনার একদিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠায়, 6 মাসে অফিসার বানায় ট্রেনিং দিয়ে, আপনার 1 বছর পার দিয়েছে, আপনি পুলিশের গ্যাপ পূরণ করতে পারেন নাই কেন? পুলিশে তো অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু তাদের যখন দেওয়া হয়েছে এখন তো এখনো তরুণ তারা। পুলিশে আপনি দেখছি তো সমানে বেড়া দিচ্ছে, রাস্তায় সমানে বেড়া দিচ্ছে, মানে এদিক ওদিক করে আরো যানজট অনেক জায়গায় শুরু হচ্ছে। তো সুতরাং ট্রেনিং দিলেও কিন্তু এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে। আপনি 1 বছর সময় প্রথমে পরিকল্পনাতে আপনি কিন্তু কোনো পুলিশের চিন্তাই করেন নাই। এখন বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ নাই, অমুক নাই, নাই কেন? আপনি পুলিশের সোলজার
আমি সেনাপ্রধান বলছে যে আমরা এই সরকারের এবং নির্বাচনেরও সকল সহযোগিতা করতে রাজি। আপনি ডেপুটেশনে কিছু সোলজার নিয়ে আসতেন, আসে তাদেরকে, সোলজারের ট্রেনিং আর পুলিশের ট্রেনিং এক না, ওদেরও 7 দিনের ওরিয়েন্টেশন লাগতো। লাগ দিয়ে আপনি গ্যাপটা দূর করতে লাগে, গ্যাপটা, এগুলো এই চেষ্টাটা করে নাই। আবার রিক্রুটমেন্টও করে নাই, রিক্রুটমেন্ট পরে এসে করছে। এখন তো এগুলো তো এখনো নূতন। হ্যাঁ, এদেরকে আপনি এই ডিসি, আবার ধরেন নির্বাচন নিরপেক্ষ করতে পারবে কিনা এই সংশয় সন্দেহ, অনেক কারণে এটাও একটা সন্দেহ। নির্বাচন প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই যে গতকালকে সিইসি বলেছেন সংবিধানে পিআর পদ্ধতি নেই, তবে আইন হলে এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে। আর তিনি এটিও বলেছেন যদি সরকার চাপ দেয় তিনি চেয়ারে থাকবেন না। তার এই যে কথাগুলো সেটিকে ব্যাখ্যা করবেন কিভাবে, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে? না, আমি এটা তাকে স্যালুট জানাই, তিনি সঠিক কথা বলেছেন। আইন নাই, আইন করতে গেলে সংসদ লাগবে, তার মানে পিআর সিস্টেমে ইলেকশন হবে না, এবং যদি চাপ দেয় উনি রিজাইন করবে, তার মানে একটা অনিশ্চয়তা। তো আর পিআর সিস্টেমের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে পিআর সিস্টেম, আমি বলবো শুধুমাত্র একটা নির্বাচনী পদ্ধতি না, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আমার বিবেচনায়। আপনি দেখেন পিআর সিস্টেমে প্রতীকে নির্বাচন হবে, প্রতীকে নির্বাচন হবে, একটা তালিকা ধরেন উচ্চকক্ষে হলো 100 ব্যক্তির নাম দিল, হ্যাঁ, নাম দিলে তো ওই প্রত্যেক পার্টির যে শীর্ষ নেতা তারা মিলে তো নাম দিয়ে দিবে। এখন নাম দিয়ে পিআর সিস্টেমে নির্বাচনে যে যত % ভোট পাবে তত % সিট পাবে। হ্যাঁ, এখন তো ধরেন 100টা দিল, বিএনপি 50টা পাইল, 50টা, যে ব্যক্তিটা ভোটার সে তো জানবে না আমার প্রতিনিধিকে। হ্যাঁ, হয়তো কক্সবাজারের লোকটা তেঁতুলিয়ার দায়িত্বে থাকলো, সে তো তার প্রতিনিধি চিনবে না। 1, 2 হলো এখানে আপনি খেয়াল করে দেখেন পিআর সিস্টেমে যে রাজনৈতিক শীর্ষ নেতাদের একচ্ছত্র আধিপত্য, ওনারা যদি তার স্ত্রী, বউ, কন্যাদের দিয়ে দেয় কি করবেন আপনি? যে কারণে বলা হয় চুক্তি দেখা হয় একটাই, একটা হলো যে ছোট দলগুলো আসন পাবে, প্রতিনিধিত্ব থাকবে। তাহলে প্রতিনিধিত্ব কি থাকবে? ধরেন 1% ভোট পাইল, একটা সিট পাবে, 100টার মধ্যে 5% পেলে 5টা সিট পাবে। বিএনপির কমপক্ষে 50% ভোট হবে, কমপক্ষে। তাহলে সে 50% ভোট পায় প্রতিনিধি হয়, আর ও হলো 1% ভোট পায় প্রতিনিধি হলো, এটা ইকুয়াল হলো। আপনি বলছিলেন যে এই পিআর পদ্ধতির এক ধরনের স্বাধীনতা বা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। না, এটা বলছি, দেখেন এই পিআর সিস্টেমে আপনার স্বতন্ত্র প্রার্থী হতে পারবে, প্রত্যেকে পার্টি ভোট করবে, স্বতন্ত্র, আমি তো আপনি স্বতন্ত্র দাঁড়াতে পারি। এখন ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের সদস্য কতজন আছে, তারা অ্যাসেস করবে যে আমার ভোটার কত টোটাল বাংলাদেশে, তাহলে আমার অনুপাতে কতগুলো আমার পাই, অতগুলো ভোট প্রার্থী স্বতন্ত্র খাড়া করে দিল, দিয়া আপনার সব ভোটটা একদিকে যাবে। ওরা সবসময় পার্লামেন্টে আওয়াজ তুলবে এইরকম মাইনরিটিকে অত্যাচার করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। গেল পাহাড়ি অঞ্চল, কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ স্বাধীনতা চায়, চায় না, অনেক আছে। তারা মিলে মনে করলো যে অ্যাসেস করলো যে সারা দেশে ভোটার 12 কোটি, আমরা কতজন আছি, 1জন হোক 2জন হোক, তারা দাঁড়ালো, পাশ করলো, তারা তো তাদেরই ভোট দেবে। সে যা বলবে আমি স্বাধীনতা চাই, অথবা আমি পাহাড়ে অবক যায় স্বায়ত্তশাসন চাই, স্লোগান উঠলো। এখন ধরেন আর পরে ধরেন সমকামী, তাদের অ্যাসোসিয়েশন আছে, সমকামী যারা আছে তারাও তো ধরেন 1জন দিল, উঠলো, উঠে আবার ইউনিট সরকার আবার জাতিসংঘের নিরাপত্তা মানবাধিকার কমিশন আনছে, তার প্রধান হয়ে আসতেছে সমকামী। হ্যাঁ, তো সমকামীরা বলবো যে আমরা স্বাধীনতা চাই, সমকামী ওপেন করে দেন, পুরুষে বিয়ে ওপেন করে দেন, একটা বিশৃঙ্খলা সংখ্যা করছে, কি করবেন? এইভাবে ধরেন সেক্স ওয়ার্কারদের অ্যাসোসিয়েশন আছে, রেজিস্টার আছে, তো তারাও গেল, গার্মেন্টস ওয়ার্কার আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর নির্বাচন, মানে বিশেষ করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, আমি নাগরিক কমিটিতে দাঁড়াবো না, আমার স্বতন্ত্র, আমার রাইট আছে না, তো তারা স্বতন্ত্র ভাবে দাঁড়াবে, তাদের তো প্রতীক নাই, তারা তো রাজনৈতিক দল না। কিন্তু তারা এত কমিউনিটি, এত শক্ত কমিউনিটি
যে তারা তাদের ছাড়া ভোট দেবে না। তারা ওইটা অ্যাসেস করে তারা প্রতিনিধি গেল, গার্মেন্টস ওয়ার্কার বলেন, সুইপার বলেন, যত আছে সব গেল। কি হলো এই সংসদটা? কি হলো তখন? পথ তো একটা, যে ছোটদের প্রতিনিধি যাবে আর কোনো দল সরকারের জন্য স্বৈরাচার না হতে পারে। এটার এখন উদাহরণ দেখেন, এত সব প্রতিনিধি যায় নেপালে, রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরছে না, পিআর সিস্টেম করছে, 12 বারের 17 বার সরকার পতন করছে। কারণ ওই গুড়াগাড়া সব জিততে এক কাট্টা হয়ে যায়, এক কাট্টা হয়ে সরকার ফেল করে দেয়। ইসরায়েল পিআর সিস্টেম, ইসরায়েলের নেতানিয়াহুর নিকুত পার্টি এবং সবগুলো হলো ইহুদি সংগঠন। হ্যাঁ, তারা ওই নেতানিয়াহুর পার্টি, নিকুত পার্টি কোনো 30% উপরে ভোট পায় না। হ্যাঁ, তো সব বাকি 70% যায় ওই ছোট দলগুলোর থেকে, যা ওই যে কয় যে গাজা খালি করো, মুসলমান হত্যা করো, আমেরিকা হেল্প করতেছে, মারতেছে, বেরোতে পারতেছে না। আমরা আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে। বলা হচ্ছে প্রায় 30 বছর পর দেশটির কোনো এই পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী লেভেলের কোনো মন্ত্রীর এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এই যে ঢাকা ইসলামাবাদের যে সম্পর্কের কথা আমরা বলছি, এই সফরের মধ্য দিয়ে কি নতুন এক উচ্চতায় পৌঁছাতে পারে? দেখেন, এখানে 3টা পলিটিক্যাল পার্টির টিম দেখা করছে, বিএনপি, জামাত, এনসিপি। এনসিপি এবং বিএনপি বলেছে 71-এর যে আমাদের পাওনা দেওয়া হিস্সা, সেটার সমাধান হওয়া দরকার। জামাত বলছে এটা সরকার টু সরকারের ব্যাপার। পার্থক্যটা খেয়াল করছেন? জামাতের বক্তব্য ভিন্ন। জামাত তারা এটা চায় না, কারণ জামাত তো 71-এ তো জামাত তো আনুষ্ঠানিকভাবে বৈঠক করে এই সেনাবাহিনীকে সমর্থন করছে। সুতরাং তারা তো যদি বৈষম্য তৈরি করে থাকে, কোনো লুটপাট করে থাকে, আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে থাকে, তাই তো তাদেরও আছে। সুতরাং তারা এই জন্য বলে সরকার মীমাংসা করবে। আর এনসিপি আর বিএনপি বলতেছে যে না, ওটার সমাধান হইতে হবে। হ্যাঁ, পার্থক্যটা এখানে। আমার কথা হচ্ছে যে এখন ভৌগোলিক যে অবস্থা, ধরেন আমাদের দেশের শেখ হাসিনা ফেসিবাদী সরকার ভারতে সব পালায় গেছে নেতৃত্ব, সুতরাং একটা টানাপোড়েন তো ভারতের সাথে তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। টানাপোড়েন চলছে। সেখানে ধরেন চীনের সাথে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে, কারণ ব্যবসা বাণিজ্য এখন তো সারা বিশ্বে কিন্তু এই সামরিক যুদ্ধের সাথে সাথে কিন্তু অর্থনৈতিক যুদ্ধ আছে। দেখেন আমেরিকা কর বসাইছে না, তাই এটা তো অর্থনৈতিক যুদ্ধ। তো আমি বলবো যে স্বাভাবিকভাবে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের তো সমস্যা নেই, তাদের সাথে তো কূটনৈতিক সম্পর্ক আমাদের আছে, আমূল্যকে তো বন্ধ করে নেই। কিন্তু আমাদের যে যুদ্ধের সময় যে আমাদের ক্ষয়ক্ষতি, আমাদের যে মানে যা কিছু সম্পদ তারা নিয়েছে, লুট করেছে, এটার একটা হিসাব তো হইতে হবে, সেটা তো মীমাংসা হইতে হবে। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত হইতে তো সমস্যা নাই। ভারতের সাথে তো এখনো আমাদের অল্প ব্যবসা হচ্ছে। ভারত এত রেস্ট্রিকশন দিছে আগে প্রথম দিকে, এখন তো দেখেন ভারত থেকেই প্রতিবাদ উঠতেছে। তাদের আপনার ছাত্র নাই, তাদের হসপিটালে রুগী নাই, তাদের বাজারে বাংলাদেশের বহুত লোক তো যায় নাই, টুরিস্ট নাই, এগুলো তারাও সমস্যা পড়ছে। আমরা সমস্যা কি? আমাদের কিন্তু বিকল্প হয়ে গেছে। ধরেন সবসময় স্লোগান হতো বাংলাদেশে পেঁয়াজ, বাংলাদেশকে ভারতের থেকেও শুনতাম পেঁয়াজ ছাড়া মুসলমানরা বাংলাদেশিরা চলতে পারবে না। এবারে তো পেঁয়াজের দাম কম, ভারত থেকে তো পেঁয়াজ আসে না, পেঁয়াজের দাম সমস্যা হয়েছে। অর্থাৎ যখনই ওখানে রেস্ট্রিকশন হয়েছে, এখানে পেঁয়াজের উৎপাদন বাড়ছে। সুতরাং আমাদেরকে আস্তে আস্তে আত্মনির্ভর হতে হবে। আর বিশ্বায়নের যুগে একে অপরের উপর নির্ভরশীল থাকবে ব্যবসা বাণিজ্য, সবকিছু একটা মানুষের চাহিদা, দেশের চাহিদা সবকিছুতে একটা দেশ উৎপাদন করতে পারবে না। একদম সৌদি আরবে অলমোস্ট সব তো বাইরের থেকে নেয়, কিন্তু তারা যেটা মেনটেন করে যে খাবার 100% বিশুদ্ধ, এখানে ছাড় নাই। আমরা তো বায়ু দূষণে এবং খাবার দাবারে আমরা পৃথিবীর ভিতরে সবসময় ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আছি। সুতরাং দেশটাকে ঠিক করতে হবে সবাই। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।